নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। বিস্তারিত খবরে ৫ বছর পর ৪৮টি আসন নিয়ে দিল্লির ক্ষমতায় ফিরে আসলো ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস আপের ভোট ভাগাভাগিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তুলল বিজেপি। এবার কি তবে আঞ্চলিক দলগুলিকে পরাজিত করার রসদ খুঁজে পেয়েছে বিজেপি? তাই যদি হয়ে থাকে তাহলে বিজেপির পরবর্তী লক্ষ্য থাকবে বাংলা এবং কেরালা। ভারতীয় জনতা পার্টি কেবল দিল্লিতে তাদের সেরা ফলাফলই অর্জন করতে পারে। লোকসভা নির্বাচনের পর অবশেষে বিধানসভা নির্বাচনে শক্তিশালী আঞ্চলিক দলগুলিকে পরাজিত করার উপায়ও খুঁজে পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২০১৪ সালে লোকসভা নির্বাচন থেকে ২০২৪ সালে নির্বাচন পর্যন্ত বিজেপি হয় একক দলীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অথবা একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা বেশ কয়েকটি রাজ্যে জয়লাভ করেছে, যেখানে তারা কংগ্রেসের মুখোমুখি হয়েছে অথবা কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের মুখোমুখি হয়েছে। তালিকাটি দীর্ঘ, তবে উত্তরপ্রদেশ বাদে, যেখানে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি, শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়দের বিরুদ্ধে কংগ্রেসের কাছ থেকে রাজ্যগুলো কেড়ে নেওয়া সহজ হয়েছে বিজেপির পক্ষে। ২০২৪ সাল পর্যন্ত বিজেপির হাতছাড়া হওয়া প্রধান রাজ্যগুলির মধ্যে ছিল উড়িষ্যা, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। গত কয়েক মাস ধরে বদলে গেছে পরিস্থিতি। বিজেপি এখন আঞ্চলিক দলগুলির উপরও প্রভাব বিস্তার করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। কাগজে কলমে জাতীয় দলের মর্যাদা পেলেও হয় শাসক দল নয়তো প্রধান বিরোধী দল হিসেবে যথাক্রমে পাঞ্জাব এবং দিল্লিতে মূলত আঞ্চলিক দল হিসেবে সীমাবদ্ধ হয়ে রয়েছে আম আদমি পার্টি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে একই সাথে অনুষ্ঠিত হয়েছিল উড়িষ্যা বিধানসভা নির্বাচন ও সেখানে প্রথমবারের মতো বিজু জনতা দলকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি। ২০১৩ সালে ডিসেম্বরের বিধানসভা নির্বাচন থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিজেপির প্রধান প্রচারক। ১০ বছর চেষ্টা করার পর উড়িষ্যায় বিজেপির জয় আসে। ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে আগের দুটি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল তারা। বর্তমানে বিজেপি প্রথমবারের মতো রাজ্য সরকার পরিচালনা করছে উড়িষ্যায়। কিন্তু দিল্লি ছিল আরেকটি রাজ্য যেখানে ২০১৪ সাল থেকে হাতছাড়া ছিল বিজেপির, যেখানে ২০১৫ এবং ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল আম আদমি পার্টি। ২০২৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে তাদের সেরা ফলাফল অর্জন করেছে। ১৯৯৩ সালে তারা ৪২.৮২% ভোট পেয়ে ৪৯টি আসন জিতেছিল। ২০২৫ সালে তারা ৪৬% ভোট পেয়ে জয়ী হয়েছে ৪৮টি আসনে। আগামী বছরের বিধানসভা নির্বাচনগুলিতে আঞ্চলিক দলগুলোকে পরাজিত করার ফর্মুলা প্রয়োগ করবে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গ, পুদুচেরি, কেরালা, তামিলনাড়ু এবং আসামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের এপ্রিল-মে মাসে। আসামে সরকার পরিচালনা করছে বিজেপি, কিন্তু বাংলা, কেরালা এবং তামিলনাড়ুতে এখনো পর্যন্ত গঠন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। তামিলনাড়ু এবং কেরালায় প্রধান বিরোধী দলও নয় বিজেপি, তবে এই রাজ্যগুলোতে ২০২১ সালের পারফরমেন্সের উন্নতির চেষ্টা করবে বিজেপি। এক্ষেত্রে কেরালায় বিজেপির সরাসরি সংঘাত হবে বামপন্থীদের সঙ্গে। বেশ কয়েক বছর চেষ্টা করার পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলার প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় বিজেপি। মাত্র ৩% ভোটের ব্যবধান ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপির পরবর্তী গন্তব্য হবে বিহার, যেখানে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় তারা। এই ক্ষেত্রে সর্বাধিক আসনে জয়ী হয় রাষ্ট্রীয় জনতা দল। বিজেপি ২৪৩ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য রাখবে আগামী অক্টোবর-নভেম্বরের বিধানসভা নির্বাচনে। বিহার তো বটেই, ২০২৬ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য বাংলা, কেরালা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রমাণিত হবে শক্তিশালী আঞ্চলিক দলগুলিকে পরাজিত করার উপায় খুঁজে পেয়েছে কি না বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে বরাদ্দকৃত অর্থের অর্ধেকও ব্যয় করতে পারছে না রাজ্য সরকার। চলতি অর্থবছরের সরকারি পরিসংখ্যানে উঠে এলো এই তথ্য। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে বরাদ্দকৃত অর্থের অর্ধেকও ব্যয় করতে পারছে না রাজ্য সরকার। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ কমিটি এই সংস্থাগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের উন্নয়ন যজ্ঞে। গ্রামীণ এলাকার উন্নয়ন পরিকল্পনা রচনা, প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন প্রতিটি কাজে মানুষের সরাসরি অংশগ্রহণের উপরে নির্ভর করছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উৎকর্ষতা। কিন্তু সরকারি তথ্য অনুসারে ত্রিস্তর পঞ্চায়েতে বরাদ্দ করা অর্থই খরচ করে উঠতে পারছে না বিজেপি জোট সরকার। চলতি অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন, অথচ গ্রামীণ জনগণের জন্য পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত স্তরে বরাদ্দকৃত অর্থের 50% সম্ভব হয়নি ব্যয় করা। জেলা পরিষদের কর্মক্ষমতা আরো নিরাশাজনক। এই ক্ষেত্রে ব্যয় মাত্র 1/3 সরকারের এই স্বরাজ পোর্টালে দেওয়া তথ্য অনুসারে 2024-25 অর্থ বছরে জেলা পরিষদ, ব্লক পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত কিংবা এডিসি ভিলেজ কমিটির জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয়ে পিছিয়ে রয়েছে রাজ্য। জেলা পরিষদের মতো সংস্থাগুলোর জন্য 8 ফেব্রুয়ারি পর্যন্ত জমা হয়েছে 79.323 কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে মাত্র 28.729 কোটি টাকা। পঞ্চায়েত সমিতিগুলির জন্য বরাদ্দ হয়েছে 105.745 কোটি টাকা, খরচ হয়েছে 49.004 কোটি টাকা। গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলোর জন্য জমা 322.959 কোটি টাকা, ব্যয় হয়েছে 147.391 কোটি টাকা। এতে স্পষ্ট বিজেপি জোট সরকার কথিত উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে রাস্তার মোড়ে মোড়ে, বিজ্ঞাপনের বোর্ডে। অর্থ বছর প্রায় শেষের পথে। এই সময়ের মধ্যে কতটুকু খরচ করা যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তবে অর্থ বছরের শেষ লগ্নে লেগেছে অর্থ ব্যয় করার হিড়িক। তথ্যে এও স্পষ্ট, গত 5 ফেব্রুয়ারি পর্যন্ত ব্লক পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি স্তরে ব্যয় হয়েছিল 47.225 কোটি টাকা। 8 ফেব্রুয়ারিতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 49.004 কোটি টাকা। গ্রাম পঞ্চায়েত কিংবা এডিসি ভিলেজ স্তরে 5 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় ছিল 144.101 কোটি টাকা। 8 ফেব্রুয়ারিতে ব্যয় 147.391 কোটি টাকা। 1 ফেব্রুয়ারির তথ্যে চোখ রাখলে ব্লক পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি স্তরে ব্যয়ের পরিমাণ ছিল 46.608 কোটি টাকা। গ্রাম পঞ্চায়েত কিংবা এডিসি ভিলেজ কমিটি স্তরে ব্যয়ের পরিমাণ ছিল 142.139 কোটি টাকা। যার নির্যাস হলো গত সপ্তাহ খানেক সময় ধরে অর্থ ব্যয়ের হিড়িক লেগেছে ত্রিস্তর পঞ্চায়েতে। তবে এখন শুধু কাগজপত্রে খরচ দেখানো হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনার একাংশ কর্মী আধিকারিকদের। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, গ্রামীণ অর্থনীতির মূল কাঠামো ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় সময় মতো অর্থ ব্যয় করতে কেন সক্ষম হচ্ছে না রাজ্য সরকার কিংবা টিটিএডিসি প্রশাসন? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চায়েত এলাকার ন্যূনতম মাধ্যমিক পাশ প্রার্থীকে মহকুমার বন দপ্তরে ভিলেজ কমিটির ওয়ার্কার হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও সরকারি নিয়ম লঙ্ঘন করে গন্ডাছড়া মহকুমার বন দপ্তরের পঞ্চরতন এডিসি ভিলেজের ক্ষেত্রে এই সরকারি নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে সরকারের স্বচ্ছ নিয়ম নীতির উপর। গন্ডাছড়া মহকুমার বন দপ্তরে ভিলেজ কমিটি ওয়ার্কার নিয়োগ করতে গিয়ে অনলাইনে 4 জন প্রার্থী ইন্টারভিউ দেওয়ার পর অন্য বহিরাগত একজন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার স্থায়ী ঠিকানা রানীপুকুর ভিলেজ এলাকায়। সরকারি নিয়োগের ক্ষেত্রে যদি এভাবে নিয়ম ভঙ্গ করে প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করা হয়, তাহলে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা কোথায় থাকবে? এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। বন দপ্তরের বিরুদ্ধে সরকারের নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তুলে স্বচ্ছ নিয়ম নীতির দাবিতে বঞ্চিত যুবকরা মতামত ব্যক্ত করেছেন। সোপেট অফিসে গিয়ে ইন্টারভিউ দিছিলাম। দেওয়ার পরে যে দেখি নামটা বার হয়েছে, লিস্ট বার হওয়ার পরে অন্য পঞ্চায়েতের একজন, মানে এই পঞ্চায়েত হচ্ছে রানীপুকুরের এক পঞ্চায়েতের একজন, যেমন ওই দেখেন প্রীতিময় চাকমা নামে পেয়েছে। তাই আমি মনে করি যে
সে অন্য পঞ্চায়েতে থাকার সত্ত্বেও আমার এই পঞ্চায়েতে কেন নাম এসেছে আমি তার প্রতিবাদ জানাই। এটা আমি মেনে নিতে পারি না। তাই এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।